পৃথিবীর প্রাণী জগৎ নানা রকম রহস্যে ভরপুর। আপনি যতই এই জগৎ সম্পর্কে রিসার্চ করবেন ততই নতুন নতুন ও মজাদার তথ্য জানতে পারবেন। আচ্ছা বন্ধুরা, যদি আপনাদেরকে প্রশ্ন করি পৃথিবীর সবথেকে বড় সাপের প্রজাতি কোনটি, তাহলে আপনার মনে নিশ্চয়ই অ্যানাকোন্ডা বা পাইথনের নাম আসবে। কিন্তু সত্যিই কি তাই? পৃথিবীর ইতিহাসে এর থেকে বড় সাপ কি ছিল না? আমরা অ্যানাকোন্ডাকে নিয়ে হলিউডের অনেক বই দেখতে পাই, কিন্তু ডাইনোসরদের সময়কালের ঠিক পরেই এমন এক প্রজাতি সাপের উদ্ভব হয় বা আবির্ভাব হয় যাদের সামনে বর্তমান দিনের সাপ অর্থাৎ অ্যানাকোন্ডাকে ছোট শিশুর মতো লাগবে। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি টাইটানোবোয়া সাপ সম্বন্ধে, যা পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় সাপ ছিল। নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা দেখছেন মিল্কিওয়ে টিএসএল ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং ভিডিও। আজ থেকে প্রায় 6,50,00,000 বছর আগে এক উল্কাপিণ্ডের প্রবল আঘাতে ডাইনোসর সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায়। এই সময় ফুড চেনে আমূল পরিবর্তন আসে। ম্যামেলস আর রেপটাইল, এই দুই প্রজাতি তাদের জীবনযাত্রায় আমূল পরিবর্তন এনেছিল, আর এটাই ছিল সেই সময় যখন টাইটানোবোয়া তার অস্তিত্বের পরিচয় দেয়। প্রিহিস্টোরিক যুগে ওয়ান অফ দ্য বেস্ট প্রিডেটর ছিল এই টাইটানোবোয়া। টাইটানোবোয়া হলো বোয়া ফ্যামিলির অন্তর্ভুক্ত। বিষহীন ও আকারে বিশাল সাপকে বোয়া ফ্যামিলির সাপ বলা হয়, আর তার মধ্যে টাইটানোবোয়া ছিল সবথেকে উপরে। এরা আকারে 12.8 মিটার থেকে 14.3 মিটার অর্থাৎ 42 ফুট থেকে 47 ফুট পর্যন্ত হতে পারত। অর্থাৎ একটা অ্যাডাল্ট অ্যানাকোন্ডা 15.5 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। আরও সহজ ভাষায় যদি বলি, একটি জিরাফের উচ্চতা 16 থেকে 18 ফুট, অর্থাৎ দুটি জিরাফকে উপরি দাঁড় করিয়ে দিলে যে উচ্চতা হবে এই সাপ তার থেকেও বেশ কিছুটা লম্বা। এবার আশা করছি আপনারা খুব সহজেই বুঝতে পারছেন এদের দৈর্ঘ্য কতটা ছিল। এবার আসছি এদের ওজন সম্পর্কে। এরা প্রায় 730 থেকে 1135 কেজি পর্যন্ত হতো। 2004 সাল পর্যন্ত টাইটানোবোয়ার জীবাশ্মগুলিকে বৈজ্ঞানিকরা ভুল করে কুমিরের জীবাশ্ম বলে ভেবেছিল, কারণ অন্যান্য দৈত্যাকার সরীসৃপ ও কুমিরের জীবাশ্মের সাথে টাইটানোবোয়ার জীবাশ্ম মিলিত হয়ে একসাথে পাওয়া গিয়েছিল। মেনলি বোয়া ফ্যামিলির বেশিরভাগ সাপই আমেরিকা কন্টিনেন্টে পাওয়া যায়। এরা নিজেদের সময়কালের খুবই ভয়ানক শিকারী ছিল। জলভাগ কি স্থলভাগ, যে কোনো স্থানেই নিজেদের দাপট দারুণভাবে বজায় রেখেছিল। যেহেতু ডাইনোসরদের বিনাশের পর এই প্রজাতির আবির্ভাব হয়েছিল, তাই ডাইনোসরদের সাথে এদের কোনো সম্পর্ক ছিল না। আজ থেকে প্রায় 6 কোটি বছর আগে এই সাপের আবির্ভাব ঘটে এবং প্রায় 50 লক্ষ বছর আগে অবধি এদের অস্তিত্ব ছিল এই পৃথিবীতে। যেহেতু এরা অ্যানাকোন্ডারই পূর্বপুরুষ ছিল, তাই এদেরকে সেখানেই পাওয়া যেত যেখানে বর্তমানে অ্যানাকোন্ডা পাওয়া যায়, অর্থাৎ আমেরিকা। অ্যামাজন জঙ্গলে এদেরকে বিশেষভাবে পাওয়া যেত। এবার আসছি এদের চলাফেরা সম্বন্ধে। এত বিশালাকার শরীর ও ওজন অত্যাধিক ভারী হওয়ার দরুন বৈজ্ঞানিকদের অনুমান টাইটানোবোয়া স্থলভাগের থেকে জলভাগেই বেশি থাকতে পছন্দ করত, যাতে এক স্থান থেকে অন্য স্থানে তাড়াতাড়ি যাওয়া যায়। ঠিক একই জিনিস কিন্তু বর্তমান দিনের অ্যানাকোন্ডার মধ্যেও দেখা যায়, অর্থাৎ বড় সাইজ ও ভারী ওজন সবসময়ের জন্য যে সুবিধাজনক হবে এমনটা নয়, তার কিছু কিছু অসুবিধাও আছে। এবার আসছি এদের হান্টিং স্কিল সম্বন্ধে। যেহেতু এরা বিষহীন এবং বিশালাকার ছিল, তাই খুব সহজেই আন্দাজ করতে পারছেন এরা শিকার করত বর্তমান দিনের অ্যানাকোন্ডার মতোই। এরা জলে কিংবা গাছের ডালপালার আড়ালে নিজেদেরকে লুকিয়ে ফেলত এবং সঠিক সুযোগ বুঝে শিকারের উপর ঝাঁপিয়ে পড়ত। এদের শিকারের প্রসেসকে কনস্ট্রিকশন বলা হয়। শিকারকে আষ্টে-পৃষ্ঠে জড়িয়ে ফেলার পর প্রায় 400 PSI পর্যন্ত প্রেসার ক্রিয়েট করত। এতটা প্রেসার যে কোনো প্রাণীর হাড়কে পাউডার বানানোর জন্য যথেষ্ট। অত্যাধিক প্রেসারের ফলে যখন প্রাণীটি মারা যায়, তখন টাইটানোবোয়া তার শিকারকে পুরো গিলে নিত। বর্তমান দিনের অ্যানাকোন্ডার মধ্যে ঠিক এই একই প্রসেস দেখা যায়। এবার আসছি এদের ডায়েট সম্বন্ধে। যেহেতু এরা বেশিরভাগ সময় জলেই থাকতো, খুব স্বভাবতই এরা জলের প্রাণীগুলিকে বেশি শিকার করত। তাদের শিকারের মধ্যে বড় বড় মাছ থেকে শুরু করে কুমির পর্যন্ত সব কিছুই ছিল। যদিও সেই সময়ের কুমির অর্থাৎ ক্রোকোডাইলোমরফা বর্তমান দিনের কুমিরের থেকে সাইজে অনেক বড় হতো, বাট তাও তারা টাইটানোবোয়ার শিকারে পরিণত হতো। এবার আসছি এই ভিডিওর সবথেকে রোমাঞ্চকর জায়গায়। টাইটানোবোয়া সাইজে এত বড় হয়েছিল কিভাবে, এবং এত বড় হওয়া সত্ত্বেও কিভাবে এরা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেল। আমরা কম বেশি সবাই জানি রেপটাইলস বা সরীসৃপ প্রাণীরা কোল্ড ব্লাডেড বা শীতল রক্তের প্রাণী হয়। টাইটানোবোয়া ছিল এই একই গোত্রের প্রাণী।
বর্তমান দিনে সরীসৃপ প্রাণীদের উপর রিসার্চ করে দেখা গিয়েছে তাদের আকার ও অ্যাক্টিভিটি তাদের পরিবেশের উপর দারুণভাবে নির্ভর করে। খুব সহজভাবে যদি বলি, রেপটাইলরা মানুষের মতো শরীরের তাপকে কন্ট্রোল করতে পারে না। বাইরের টেম্পারেচার যদি বেশি হয় তাহলে তাদের শরীরের তাপমাত্রা বাড়ে, এবং বাইরের টেম্পারেচার যদি কম হয় তাহলে তাদের শরীরের তাপমাত্রা কমে। একই প্রজাতি হওয়া সত্ত্বেও পৃথিবীর শীতল স্থানের থেকে উষ্ণ স্থানের রেপটাইল আকারে অনেক বড় ও হাইলি অ্যাক্টিভ হয়ে থাকে। সেই জন্য ইকুয়েটর বা নিরক্ষরেখার আশেপাশে যে সমস্ত সরীসৃপ প্রাণীরা থাকে তারা তুলনামূলক অনেকটাই বড় হয় নর্থ পোলের সরীসৃপদের থেকে। যখন এক বিশাল উল্কাপিণ্ডের আঘাতে ডাইনোসর সহ পৃথিবীর 75% প্রাণী বিলুপ্ত হয়ে গিয়েছিল, তখনকার সময়ে পৃথিবীর তাপমাত্রা বর্তমান দিনের থেকে 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতো। সেই সময়ের বিভিন্ন রেপটাইল দারুণভাবে বিকশিত হয়েছিল। টাইটানোবোয়া ছিল তার মধ্যে একটি। বৈজ্ঞানিকদের অনুমান তখন অ্যামাজন জঙ্গলের তাপমাত্রা ছিল 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, যা বর্তমান দিনের থেকে 8 থেকে 10 ডিগ্রি বেশি। অর্থাৎ তৎকালীন অ্যামাজনের পরিবেশ টাইটানোবোয়ার বৃদ্ধির জন্য একেবারে পারফেক্ট ছিল, তাই সে ক্রমাগত বৃদ্ধি লাভ করেছিল। দানবাকৃতি হওয়ার দরুন এই সাপকে পরাজিত করা প্রায় অসম্ভব। কিন্তু যে যত বড়ই প্রাণী হোক না কেন, পরিবেশের কাছে সবাই শিশু। বৈজ্ঞানিকরা এদের বিলুপ্তির পিছনে যে সমস্ত কারণগুলি তুলে ধরেছে তার মধ্যে অন্যতম হলো ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ গরম পৃথিবী ধীরে ধীরে আবার শীতল হতে শুরু করেছিল। ধীরে ধীরে এদের প্রজাতি বিলুপ্তির দিকে এগিয়ে যায়। আশা করছি এবার আপনারা বুঝতে পারলেন যে কিভাবে জায়ান্ট স্নেকগুলির আবির্ভাব হয়েছিল এবং তারা কিভাবে বিলুপ্তির পথে ধীরে ধীরে এগিয়ে গিয়েছিল। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর প্রতিনিয়ত এমনই রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য চোখ রাখুন আমাদের মিল্কি ওয়ে TSL চ্যানেলের উপর। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড গুড বাই।